অনেকে কিন্তু এখন প্রশ্ন তুলছে যে এরা নির্বাচন করতে টাকা পাচ্ছে কোথায়। আবার আপনি দেখবেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে অনেক কিছু ছড়ানো হয় যে আপনি উপদেষ্টা থাকা অবস্থায় কোটি কোটি টাকা কামিয়েছেন, সেই টাকাগুলো আসলে কোথায়, এটা আমাদের জানা বিষয় আছে। যে বা নির্বাচন করার এই টাকা আপনি কোথায় পাচ্ছেন? আসলে সেই টাকাগুলো কোথায় এটা আমিও জানতে চাই। আমি ওই মাঝে একবার দেখেছিলাম যে ময়ূখ রঞ্জন ঘোষের নাকি কোনো একটা ইন্ডিয়ান টেলিভিশনে বলা হচ্ছিল যে আমাদের কত শত কোটি টাকা আছে। তো তো এর বাইরেও মনে করেন যে বিভিন্ন সময়ে যেহেতু আমরা একটা বড় শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানটা করেছি, তারা তো আমাদের পার্মানেন্ট শত্রু, এবং তাদের ওই স্টাবলিশমেন্টগুলো তো আমরা আনফর্চুনেটলি ভাঙতে পারিনি, বিভিন্ন কারণেই পারা যায়নি। তাদের কাছে প্ল্যাটফর্ম আছে, তাদের কাছে অর্থ আছে। যেমন শুরু করার আগে আমরা বলছিলাম যে সাইবার স্পেসে তারা কীভাবে ডিজিটাল অ্যাসেট মানুষের নষ্ট করছে, আমার পেজ নষ্ট করছে, আপনাকে বিভিন্ন জায়গায় রিভিউ দিচ্ছে যে এই সাংবাদিক জঙ্গি কার্যক্রম করে। তো তাদের কাছে ফাইন্যান্সের কোনো অভাব নেই, তাদের কাছে প্ল্যাটফর্ম আছে। তো তাদের জন্য আমাদেরকে বিতর্কিত করাটা মোর ইজিয়ার। যদি আপনি একটা টিভি চ্যানেল থেকে আমার বিরুদ্ধে একটা রিপোর্ট করেন, সত্য মিথ্যাই হোক, কিন্তু সেটা যত মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার ভয়েসটা কিন্তু তত মানুষের কাছে পৌঁছাচ্ছে না, বিকজ আই ডোন্ট হ্যাভ প্ল্যাটফর্ম। আমার বড় কোনো রাজনৈতিক ব্যাকআপও নাই, যেটা হয়তো তাদের আছে। এবং দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় সবাইকে খুশি রেখে আসলে দায়িত্ব পালন করা যায় না, যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে চান। অনেক সময় নিজের নীতির জায়গায় সরকারের পলিসি বাস্তবায়ন করতে গিয়ে অনেকেই ব্যক্তিগতভাবে হয়তো আমাদের প্রতি রোষ সৃষ্টি হয়েছে, এবং সেটা দেখা যায় তাদের কার্যক্রমে বা তাদের ওন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা আসলে দেখা যায়। তো ফলে এক ধরনের প্রচারণা হয়েছে, এটা সত্য। তবে সবসময় আমি চেষ্টা করেছি আমার দিকটা পরিষ্কার রাখার। আজ পর্যন্ত কেউ কোনো সাবস্টেন্সিয়াল কিছুই দেখাতে পারেনি যে এই ধরনের দুর্নীতি কিংবা এই ধরনের কিছু। আর আমাদের ইনফ্লুয়েন্সাররা তো শেখ হাসিনার মতো শক্তিশালী, সরকারের সময় মন্ত্রীদের দেশের বাইরে কোথায় কী আছে সব বের করে ফেলেছে। আমার যদি থাকতো অবশ্যই আমি বিশ্বাস করি তারা বের করতে পারতো, এবং অনেকে চেষ্টাও করেছে, আপনারা হয়তো দেখেছেন যে অনেকে, কিন্তু এখন পর্যন্ত কিছু তো কেউ দেখাতে পারেনি। কারণ আমাদের একটা জুলাই গণঅভ্যুত্থানের পর যেহেতু সরকারের দায়িত্ব পেয়েছি, আমাদের একটা কমিটমেন্ট টুয়ার্ডস গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং সারা বাংলাদেশের মানুষের পক্ষে ছিল। এবং আমি যে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাচ্ছি, এটা ফর লং টার্ম, 30 থেকে 40 বছরের জার্নি যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। তো সেই জায়গায় খুব অল্প সময়ে বা শুরুতেই এই ধরনের কিছুতে জড়িত হওয়াটা একেবারেই, এটা কোনোভাবেই আমি নিজেও চাইনি এবং কোনোভাবেই জড়িত হইনি, কিন্তু এক ধরনের প্রচারণা হয়েছে, এবং আমি আমার জায়গা থেকে সবসময় আমার অবস্থান পরিষ্কার রাখার চেষ্টা করেছি। কিন্তু আসিফ ভাই, যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বললেন, এটা নিয়েও তো অনেকে প্রশ্ন তোলে যে আমার টাকায় আমার সাথে নির্বাচন করবে, আমি কেন টাকা দিয়ে তাকে নির্বাচিত করাবো। এই ধরনের ক্যাম্পেইনও কিন্তু ফেসবুকে চলছে। না, অবশ্যই 5 বছরের জন্য আপনি একজনকে চাইবেন তিনি আপনার সেবা করুক, এবং একই সাথে আপনি চাইবেন যে তিনি সৎ থাকুক, তিনি অনেস্টলি কাজ করুক, তিনি দুর্নীতি, চাঁদাবাজি যা হয় এখন সেটা না করুক। তাহলে অবশ্যই আপনাকে তাকে সহযোগিতা করতে হবে। কারণ প্রচলিত রাজনৈতিক দলগুলো তো আমরা শুনি বিভিন্ন ব্যবসায়ীদেরকে জিম্মি করে কোটি কোটি টাকার চাঁদাবাজি করেন, ফুটপাথ থেকে শুরু করে একদম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কাউকেই বাদ দেন না। তো আমরা তো সেই জায়গাটাতেই পরিবর্তন আনতে চাচ্ছি। তো সেই পরিবর্তন আনার জন্য আমাদের তো বড় রাজনৈতিক ব্যাকআপ নাই, কিংবা লিগেসি নাই, কিংবা এমন না যে আমাদের বাবারা মন্ত্রী ছিলেন। তো সেই জায়গা থেকে মানুষের সমর্থনটাই প্রয়োজন সবচেয়ে বেশি। যদি মানুষজন অর্থ দিয়ে, তারপরে এই যে বললাম, কেউ বিলবোর্ড দিয়েছে, কেউ হয়তো পোস্টার করে দিবে। একটু স্পোর্টস প্রসঙ্গে চলে আসি, তারপর শেষ করে দিচ্ছি। স্পোর্টস নিয়ে অনেক কাজ করেছেন, এটা নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে। আমি স্পোর্টসে যাচ্ছি, ধরুন বিসিবি কেন্দ্রিক একটা জটিলতা আমরা দেখলাম যে খুব আলোচিত হয়েছিল। এই বিষয়ে কিন্তু আপনার ব্যাখ্যা আছে কিনা? ধরুন আপনাকে নিয়ে অনেক অভিযোগ করা হয়েছে, সেটা বিসিবি ইলেকশন হোক কিংবা অনেক কিছু বলা হয়েছে। দেখেন, আপনি সংস্কার করতে চাইবেন, আপনি 50 বছরের একটা প্র্যাকটিস, একটা যেটা রং প্র্যাকটিস কনস্টিটিউশনালি অ্যান্ড মানুষের চোখেই দেখা যায় যে একটা পলিটিক্যাল লোক বিসিবিতে গিয়ে কী করবে। বা একজন বলতেছে যে আমি বিসিবিতে জামাতের প্রার্থী বা বিএনপির প্রার্থী, মানে রাজনৈতিক দলের বিসিবিতে আসলে কী কাজ। এবং আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেছেন যে আমরা স্পোর্টসের পলিটিসাইজেশন করব না। এবং আমার একটা মোটো ছিল যে ডিপলিটিসাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন অফ স্পোর্টস। তো পলিটিক্সের আসলে স্পোর্টসের সাথে কাজটা কি, এটা তো আমরা, এবং যে আমাদের যে বিসিবির কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন যদিও আগে মানা হতো না, কনস্টিটিউশন অনুযায়ী স্পোর্টস কমিটি থেকে লোককে বিসিবির কাউন্সিলর করতে হয়। গত 50 বছরে সেটা মানা হয়নি। ওই আসনের ক্ষমতাসীন দলের যে সর্বোচ্চ পদধারী নেতা, তাকেই কাউন্সিলর বানানো হতো।
তো আমিও যদি এই একই নিয়ম ভঙ্গের প্র্যাকটিসই কন্টিনিউ করি তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হলো? গণঅভ্যুত্থানের মাধ্যমে তবে যারা আসলে এই 50 বছরের 30 বছরের স্টাবলিশমেন্ট, অনেকে আমাকে বলছিলেন যে আপনি বিসিবির 3 যুগের মাফিয়াদেরকে এবার মানে সরিয়েছেন, যারা হচ্ছে একদম তার বাবাও বিসিবিতে ছিলেন, সেও বিসিবিতে, তার ছেলেও বিসিবিতে আসতে চায়। তো মানে এবং বিসিবি কেন্দ্রিক যত কিছু আছে সব কিছুতে তাদের একটা কন্ট্রোল। তো আপনি যখন এত শক্তিশালী ব্যবস্থাকে ভাঙতে যাবেন, অবশ্যই আপনার সমালোচনা হবে এবং আপনাকে আঘাত করা হবে। কারণ বিসিবি কেন্দ্রিক তো আসলে শুধু যে ক্রিকেট তা না, আমি আগে জানতাম বা মনে করতাম শুধুই ক্রিকেট, কিন্তু এই কেন্দ্রিক ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু আছে যেটাতে তারা জড়িত। আমি যদি একটা এক্সাম্পল বলি যে এবার নির্বাচনের পরে বিসিবির একজন সাবেক একজন নির্বাচনের আগে যারা সাবেক ডিরেক্টর ছিলেন তাদের মধ্যে একজন আমাকে বলছেন যে আসিফ ভাই প্লিজ ইয়াগুলাতে হাত দিয়েন না, মানে আগের অর্থনৈতিক বিষয় বা ইয়ার বিষয়ে অডিটে আপনারা কিন্তু হাত দিয়েন না। এটা কেন উনি এই কথাটা বলছেন? এই কথাটা উনি বলছেন কারণ ওইখানে কোনো না কোনো অনিয়ম দুর্নীতি ওনারা করেছেন। ফলে আপনি যখন তাদের এই সেট আপটাকে ভাঙবেন এবং এখানে অনেকের ফাইন্যান্সিয়াল বিষয় ইনভলভ আছে, অনেকের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ ইনভলভ আছে, তারা আপনাকে আক্রমণ করবে। এবং যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙেছি, তাদের মাধ্যমে আমরা আক্রমণের শিকার হয়েছি, এখনও হচ্ছি, এখনও ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তো এটা খুব স্বাভাবিক, ফলে কথা উঠবেই। পরিবর্তন কখনো মানে সংস্কার কখনো একদম পিচ ঢালা রাস্তা না, এটা এবড়ো থেবড়ো রাস্তার মধ্য দিয়ে যেতে হয়। তো সেটা আমি সাদরে গ্রহণ করেছি। তবে আমি মনে করি এবং আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ এটাকে খুব ভালোভাবে নিয়েছে যে আমরা বিসিবি থেকে, স্পোর্টস থেকে, পলিটিক্সকে দূরে রাখার চেষ্টা করেছি। সামনে কী হবে আমি জানি না, আমার দায়িত্ব ছিল একটা এক্সাম্পল সেট করা, সেটা আমি করি। আপনার সময় ফুটবলের উন্নতিটা আসলে খুব চোখে লেগেছে এবং অনেক ভালো ভালো খেলা আমরা উপভোগ করেছি। আপনি কাজ করেছেন, এখন আর দায়িত্বে নেই, কিন্তু পরিকল্পনা তো অবশ্যই রেখে এসেছেন। ফুটবল নিয়ে কি কি পরিকল্পনা ছিল বা সামনে আমরা দেখতে পারি? ক্রেডিট গোস টু বাফুফে অলসো এবং মিনিস্ট্রিরও যারা সংশ্লিষ্ট ছিলেন, সবাই একটা গুড সিঙ্কে ফুটবলে আমরা কাজ করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রে আসলে ফরচুনেটও ছিলাম। সৌভাগ্যবান না হলে এই অল্প সময়ের মধ্যে এত পরিবর্তন সম্ভব না, কারণ স্পোর্টসে পরিবর্তনটা আসলে ধাপে ধাপে আসে। আপনি এই যে বাংলাদেশের ক্রিকেটে যে 15-16 সালের দিকে যে পিক টাইম আমরা দেখলাম 15 থেকে 20 সালের সময়টাতে, এই ব্যাচটা তো তৈরি হয়েছে 2002 থেকে 5-6 সালের দিকে। তো তখন হয়তো রেজাল্ট দেখা যায় নাই, বা তখন যারা দায়িত্বে ছিলেন তাদের হয়তো এত প্রশংসা আপনি পাবেন না, কিন্তু আলটিমেটলি এটার রেজাল্টটা বাংলাদেশ পেয়েছে আফটার 1 decades অ্যান্ড কিন্তু তারপরে আর ওই রকম ব্যাচ তৈরি হয় নাই, কাজ হয় নাই, পলিসিতে কাজ হয় নাই এবং গ্রাউন্ড ওয়ার্কটা হয় নাই বলে কিন্তু এখন আবার অতটা ভালো অবস্থায় আমরা নেই। তো এখন যদি আমরা আবার করতে পারি তাহলে এটা আবার ফিউচারে দেখা যাবে। তো স্পোর্টসের রেজাল্টটা একটু লেংদি হয়, একটু সময় লাগে রেজাল্ট আসতে, কিন্তু ফুটবলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা পেয়েছি। অ্যান্ড ক্রেডিট গোস টু হামজা, তিনি বাংলাদেশের হয়ে খেলতে এসছেন এবং ফলোড বাই হামজা, বাকিরাও সমিশ্রম এবং আরও অনেক ইয়াংস্টার আসছেন। বাংলাদেশ একবারেই অনেক ধাপ আসলে এগিয়ে গেছে আমি বলবো। এটা শুধু ইয়াতে না, ইন্ডেক্সের রেজাল্টও আমরা দেখছি যে ভারতকে আমরা 22-23 বছর পরে বাংলাদেশের মাটিতে হারালাম এবং বাংলাদেশের র্যাঙ্কিং আবার উপরের দিকে যাচ্ছে, যেটা নিম্নগামী ছিল। এবং তবে এইটার কন্টিনিউয়েশনটা রাখতে হবে এবং একই সাথে শুধু দেশের বাইরে থেকে বংশোদ্ভূত প্লেয়াররা এসেই আমাদেরকে রক্ষা করবে, এটা দীর্ঘমেয়াদী সলিউশন না। আমি বারবারই বাফুফেকে বলেছি, এই জন্য আপনারা দেখবেন যে আমরা একটা চ্যাম্পিয়নশিপ করেছি, সারা দেশের 64 জেলার একটা চ্যাম্পিয়নশিপ করার জন্য বাফুফেকে 10 কোটি টাকা ফান্ড আমি ম্যানেজ করে দিয়েছিলাম মিনিস্ট্রি থেকে, সরকার থেকে। তো এই জিনিসগুলো কন্টিনিউ করলে, আমরা একটা প্রপার চ্যানেল তৈরি করতে পারলে এই হামজার মতো প্লেয়ার বাংলাদেশেই 11টা বানানো সম্ভব এবং আমরা ওই নার্চারিংটা যদি একদম ছোটোবেলা থেকে তাদেরকে করতে পারি, এই জন্য বিকেএসপি সহ সংশ্লিষ্ট যারা আছে সবাইকে আমার এই ধরনের নির্দেশনা ছিল। একই সাথে ক্রিকেটেও ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড গ্রো, এই পলিসিতে আমরা কাজ করেছি এবং এই পলিসিতে যদি কাজ করা যায় তাহলে এটার ফলাফলটা হয়তো আজকে দেখা যাবে না, ভবিষ্যতে ভালো ফলাফল দেখা যাবে। এই স্পোর্টস প্রসঙ্গে কথা বলতে চাই, একসময় বাংলাদেশে স্পোর্টস ব্যান ছিল এবং এই স্পোর্টস কমিটি কিন্তু আপনাকে খুব পছন্দ করে, কারণ আপনার সময় এসে স্পোর্টসটা আনব্যান হয়েছে। তবুও এখনও অনেক অভিযোগ আছে, কিছু কিছু গেম এখনও সেভাবে খেলা যাচ্ছে না, ব্যান বলছে। আবার হচ্ছে অনেকেই শঙ্কায় আছে, আসিফ ভাই চলে গেছে, স্পোর্টস কি আবার ব্যান হয়ে যাবে কিনা? এই স্পোর্টস নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। এখন কি হবে না হবে সেটা তো বলা একটু মুশকিল, তবে আমার যতটুকু যোগাযোগ আছে, আমি ইতিমধ্যে আমাদের যে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আছেন ওনাকে বলেছি যে স্পোর্টসের কাজটা কন্টিনিউ করা উচিত। স্পোর্টস পৃথিবীতে আমার মনে হয় যে আপনি যদি স্পোর্টসের অ্যারেনাগুলো দেখেন তাহলে অলিম্পিক, ফিফা,
অ্যান্ড এরকম 10টার মধ্যে স্পোর্টসটা থাকবে, যদিও এটা অর্গানাইজ না, এটা আনঅর্গানাইজড, এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে এটা অনেক বড় একটা মার্কেট, যেটা বাংলাদেশ একেবারে মানে আনডিসকভার্ড। বাংলাদেশ কখনো ওই দিকে তাকায়ই নাই, বরং বিভিন্ন ধরনের রেগুলেশনস, তারপরে স্পোর্টস ব্যান করা, বিভিন্ন স্পোর্টসকে স্পেসিফিক্যালি ব্যান করা, এগুলো আমরা দেখেছি। তো আমার সময় আমি চেষ্টা করেছি নীতিগত জায়গায় এই স্পোর্টসকে, কারণ যারা পলিসিতে আসে বা সাধারণত স্পোর্টস মিনিস্ট্রি এত গুরুত্বপূর্ণ কেউ আসলে পায় না, দায়িত্ব পায় না, তো ফলে তারা এই পলিসিগুলো বুঝেও না বা তাদের মধ্যে ওই কানেক্টটাও নাই। ফলে আমি চেষ্টা করেছি যে এই পলিসিগতভাবে স্পোর্টসকে স্পোর্টস হিসেবে প্রাথমিক স্বীকৃতিটা দেওয়া, যখন সরকার স্বীকৃতি দিবে তখন ব্যান হওয়ার মতো সমস্যাগুলো আসবে না, এবং ব্যান হওয়ার মতো কোনো কিছু আসলেও সেটাকে সরকার দায়িত্ব নিয়ে আসলে সেটাকে ডিল করবে, যেহেতু সরকার স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তবে এখানে ডিমার্কেশনটা খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টসের একটা অংশ আছে যারা হচ্ছে এই স্পোর্টসকে কেন্দ্র করে ব্যাটিং থেকে শুরু করে নানা খারাপ কাজের সাথে জড়িত, তো তাদেরকেও এটা স্পোর্টসকে পবিত্র রাখার জন্য এটাকেও আলাদা করা প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা স্পোর্টস পলিসি করেছি, আপনারা জানেন, অ্যান্ড আমরা চেষ্টা করেছি আইসিটি মিনিস্ট্রির সাথে একটা সংযোগের মাধ্যমে যাতে স্পোর্টস এবং এই ব্যাটিংটাকে আমরা আলাদা ডিমার্কেশনটা করতে পারি। এই ডিমার্কেশনটা না হওয়াতে কিন্তু স্পোর্টসকে নিয়ে যে ট্যাবুটা সেটা ছিল, এবং সামনেও এটা একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। আমি কাজ করার সময় সবাইকে বলতাম যে এটা যদি প্রপারলি অর্গানাইজ করা যায়, বাংলাদেশে যে ইয়াটা আছে, কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশের ভিউয়ারশিপ ছিল 3 কোটি, 30 মিলিয়ন, মাঝে মধ্যে ক্রিকেট ফুটবলের ভিউয়ারশিপকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারি এবং একটা রেগুলেশনসের মাধ্যমে, একটা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের মাধ্যমে নিয়ে আসা যায়, তাহলে এটা সম্ভাবনা অনেক বেশি। আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হোস্ট করা থেকে শুরু করে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করাতে পারবো স্পোর্টসের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট ফুটবলের মাধ্যমে যেভাবে পরিচিত হচ্ছে, স্পোর্টসের মাধ্যমে সেটা সম্ভব। তো এই ক্ষেত্রে অনেকগুলো দেশ অনেক এগিয়ে গেছে, আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি, এবং আমরা পলিসি এবং গাইডলাইনগুলো করার মাধ্যমে এটার একটা স্ট্রং বেসলাইন আমি তৈরি করার চেষ্টা করেছি। লাস্ট আমি যতটুকু জানি যে পলিসিটা আমরা করেছিলাম সেটা আইসিটি মিনিস্ট্রি থেকেও ব্যাটিং হয়ে ফাইনালাইজ হয়ে গেছে। এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় হচ্ছে পরবর্তী কমিটি গঠন থেকে শুরু করে এই কাজগুলো করবে। তো আমি বাংলাদেশের স্পোর্টস কমিউনিটিকে আশ্বস্ত করতে চাই যে যতটুকু কাজ আমরা করেছি, আমরা ফাউন্ডেশনটা খুব স্ট্রংলি তৈরি করেছি। শুধুমাত্র স্পোর্টস হিসেবে স্বীকৃতি না, আমরা একই সাথে নীতিমালা দ্বারা এটাকে সিকিউর করেছি এবং এটাকে একটা স্ট্রং গ্রাউন্ডে স্টাবলিশ করেছি। ফলে সামনের দিনে স্পোর্টসের প্রতি আঘাত আসাটা অনেক কঠিন হবে। তবে কমিউনিটির প্রতি আমার আহ্বান থাকবে যে আপনাদেরকেও কাজ করতে হবে এই স্পোর্টস থেকে ব্যাটিং সহ যেই নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলোকে দূরে রাখার। সেগুলো যদি আমরা দূরে না রাখতে পারি তাহলে যেটা হবে, স্পোর্টসে আবারও এই প্রশ্নগুলো উঠবে, আবারও ব্যান হওয়ার মতো পরিবেশগুলো আসবে। ক্যাম্পাস লাইফে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে আপনি একসময় অনেক কাবাডি পছন্দ করতেন, গাইতেন। অনেকেই চাচ্ছিল যে আমরা কি আর কখনো আসিফকে দেখবো না, কিন্তু সে আবার গান গাইছে, মানে সাধারণ একজন আসিফকে। এই ধরনের প্ল্যাটফর্মে কি এখন ব্যাক করবে কখনো? আমরা তো মাঝে মধ্যেই, যদিও খুব ব্যস্ত সময় গেছে বিগত 1.5 বছর, তারপরেও মাঝে মধ্যে বাসায় যখন একসাথে হতাম, আগের কাওয়ালির যারা আছে, লুৎফুর ভাই ছিলেন, তারপরে আবিদ ভাই ছিলেন, সিলসিলা আমাদের একটা ব্যান্ড ছিল, তো তাদের সাথে যখনই একসাথে হইতাম তখনই নিজেরা একটু চেষ্টা করতাম। তবে আগের থেকে ওই প্র্যাকটিস, তাহলে তো একটা রেওয়াজের বিষয়, আর অন্যান্য গানও রেওয়াজের বিষয়। নিয়মিত রেওয়াজ না থাকলে আসলে ওই লিরিক্স ভুলে যাওয়া কিংবা সুর ধরতে না পারে, এই সমস্যাটা হচ্ছে। তবে সামনের দিনে যদি ফ্রি সময় পাই অবশ্যই সেটাতে অবশ্যই আমার আগ্রহের জায়গা, শখের জায়গা বলেন, কিংবা সেটার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক যেটা ছিল দীর্ঘদিনের, অবশ্যই সুযোগ পেলে সেটা করব। ঠিক আছে, অর্থাৎ দায়িত্বের কারণে আসলে অনেক কিছুই পারা যায় না, সময় পাওয়া যায় না। আসিফ ভাই অনেক সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। শেষমেশ জাতীয় নির্বাচনে আবার নতুন ভোটার থেকে শুরু করে সবাই অপেক্ষায় আছে কবে ভোট দিবে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারে। আসলে বাংলাদেশ এখন সবাই সবসময় বলে যে নেতাদের দিকে তাকিয়ে আছে কিংবা পলিটিক্যাল পার্টির দিকে তাকিয়ে আছে, কিন্তু ভোটের সময় বাংলাদেশ তাকিয়ে আছে আপনাদের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, সারা বাংলাদেশের যত ভোটার আছে সবার দিকে। কারণ আপনারাই নির্ধারণ করবেন ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে। এবং এবারের ভোটটা শুধু এমপি নির্বাচনের কিংবা সরকার নির্বাচনের ভোট না, এবারের ভোটটা গণভোটেরও। আমি মনে করি যে যারা প্রার্থী হচ্ছে, হাজার হাজার প্রার্থী আছেন, তারা যদি নির্বাচিত হন তারা 5 বছরের জন্য থাকবেন। হয়তো কেউ কমিটমেন্ট রাখবেন, কেউ রাখবেন না, কেউ আপনাদের পাশে থাকবে, কেউ থাকবে না। কিন্তু গণভোটে যদি আপনারা হা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই সংস্কারটা আজীবন থেকে যাবে এবং একটা দীর্ঘমেয়াদী সুফল বাংলাদেশ পাবে। সেজন্য আমার আহ্বান থাকবে যে আপনারা গণভোটে হা ভোট দিন। আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। দর্শক এতক্ষণ কথা বলছিলাম ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদের সঙ্গে। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।